গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। হাইকোর্টের রায়ে কর্মচারীদের জয়। কর্মচারীরা হাইকোর্টে যে কেস করেছে, কেস মূলে কর্মচারীরা জয় হয়েছে এবং তাদের প্রাপ্য যে ন্যায্য পাওনা সেটা মিটিয়ে দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। দ্বিতীয় যে খবরটা উঠে এসেছে সেটা, চাকরি পেলেন নেতাশ্রী। বর্তমান শাসক দলের নেতা হওয়ার সুবাদে ওনার স্ত্রীকে চাকরি দেওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বচ্ছতার একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলো নেতার স্ত্রীকে চাকরি দিয়ে। পাশাপাশি তৃতীয় যে আর্টিকেলটা আজকে উঠে এসেছে সেটা, আমাদের ত্রিপুরা রাজ্যের যে সমগ্র শিক্ষা বা সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা আছে, মাসের 9 তারিখ 10 তারিখ পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তাদের বেতন হচ্ছে না। ভাবা যায়, যেখানে কোটি কোটি টাকা খরচ করে পর্যটন দপ্তর উদ্যোগে বাইরে থেকে বড় বড় গায়করা আসছে, টাকা খরচ করা হচ্ছে, সেখানে বা সেই ত্রিপুরা রাজ্যে কর্মচারীরা মাসের 8-9 তারিখ পেরিয়ে 10 তারিখ পেরিয়ে যাচ্ছে, কিন্তু বেতন পাচ্ছে না। সত্যিই একটা দৃষ্টান্ত স্থাপন করছে বর্তমান সরকার। নেতাশ্রী চাকরি পেলেন, ভালো, কারণ বহু বছর ধরে উনি নেতা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত, সমাজের জন্য কাজ করছে, তাই ওনাকে তো সরকার বা দপ্তরের কাছ থেকে কিছু না কিছু দিতে হবে। তাই ওনাকে উপহার হিসাবে চাকরি দেওয়া হলো, ওনার স্ত্রীকে চাকরি দেওয়া হলো। ঘটনাটা উঠে এসেছে একটি অঙ্গনারী সেন্টার থেকে। অঙ্গনারী সেন্টার নির্মাণের জন্য জমি দিয়েছিলেন এক ব্যক্তি। তখন কথা অনুযায়ী যে ব্যক্তি জমি দিয়েছে ওনার পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ছিল, পরিবারের কাউকে চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু চাকরি তো মিলেনি, উল্টো জমিটাও হাতছাড়া হয়ে গেল। জমিটাও বেআইনিভাবে ওই ভদ্রলোক বা ওই পরিবার হাত থেকে ছিনে নেওয়া হলো চাকরি দেওয়ার লোভনীয় অফার দিয়ে, যেটা 2018 আগে লোভনীয় অফার দেওয়া হয়েছিল 50,000 চাকরি, 7 পে কমিশন, প্রতি করে রোজগার, রেগার মজুরি 340 টাকা, এরকম যেমন প্রলোভন দেখা হয়েছিল, সেই পরিবারকেও প্রলোভন দেখানো হয়েছিল যে আপনারা জমি দান করুন, আমরা আপনার পরিবারকে একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। চাকরি তো হলো না, জমিও চলে গেল। ঘটনা উঠে এসেছে কমলপুর মহকুমার শান্তিবাজার আবাগা পঞ্চায়েতের ভগবান দাসপাড়ায় ঘটনাটি। সেখানকার যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে। জমিদাতা রতন পালের পরিবারের বক্তব্য যে কাউকে দপ্তরে চাকরি দিতে পারে, কিন্তু তাদের যেহেতু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমির বদলে চাকরি, তাই তারা জমিটির জন্য জায়গা ছেড়েছে, তাই তাদের গড়ে চাকরি ব্যবস্থা করা হলো না। চাকরিটা কোথায় গেল? নেতা স্ত্রী করে, তার বাড়ি উত্তর এলাকারও না। অঙ্গনওয়াড়ি কর্মী চাকরি পেতে গেলে ওই এলাকার স্থায়ী বাসিন্দা বা আরোয়ার লাগে, কিন্তু ওনার যিনি চাকরি পেয়েছে ওনার বাড়ি কিন্তু ওই এরিয়াতে মধ্যেও পড়ে না। অর্থাৎ পুরো বেআইনিভাবে এই চাকরিটা নেতার স্ত্রীকে দিয়ে দেওয়া হয়েছে। চাইলে সেখানে ফার্ম খুলতে পারতেন, অন্যান্য কাজ করতে পারতেন, কিন্তু স্কুলের বা জনগণের সুবিধার্থে জমিটা দান করেও ওই পরিবার কিন্তু কিছুই পেল না, না অর্থ, না চাকরি, না কিছু। অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য জমি লাগবে, তখন এলাকাবাসীর তরফ থেকে দপ্তর এবং সংশ্লিষ্ট প্রতিনিধির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে যে জমি তো দেওয়া হয়েছে কিন্তু দপ্তর প্রতিশ্রুতি রাখেনি কেন। এটা কী ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর বা সেখানকার যে নেতারা, যে উদার পরিবারকে চাকরি ব্যবস্থা না করে নিজেরা নেতা হিসাবে, নেতার স্ত্রী হিসাবে চাকরিটা ভাগিয়ে নিল। এমনকি কোথায় কোথায় অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে বিগত দিনে অভিযোগ উঠিয়েছিল। দুর্ভাগ্যবশত এই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করা এখনও হয়নি, যে কারণে একের পর এক এই ঘটনাটি ঘটে উঠেছে। আমরা প্রায় সময় দেখি অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা দেওয়া হচ্ছে, অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রায় সময় অঙ্গনওয়াড়ি সেন্টারে বিভিন্ন প্রকার দুর্নীতিগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুর্নীতির আতঙ্কর পরিণত হচ্ছে। প্রকৃত ব্যক্তিকে চাকরি না দিয়ে নেতার স্ত্রীকে ডেকে এনে চাকরির অফার বিলিবন্টন করা হচ্ছে। এখানে সেই পরিবারে কি দোষ ছিল, বা চাকরি দেওয়ার যদি ইচ্ছেই থাকতো স্বচ্ছতা মেনটেন করে চাকরি দেওয়া যেত, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছতার জন্য ভালো ভালো বড় বড় কথাই বলে থাকে, কেন এখানে নেতা স্ত্রীকে এনেই চাকরি দেওয়া যেত? আর কি কোনো উপযুক্ত ক্যান্ডিডেট ছিল না? বা ওই পরিবারকে থেকে যেহেতু জায়গাটা নেওয়া হয়েছে, ওই পরিবারকে তার আর্থিক অনুদানটুকু অ্যাটলিস্ট দেওয়া হোক, আর্থিক নিরাপত্তা অ্যাটলিস্ট দেওয়া হোক, কেন ওই পরিবারের সাথে এই বিশ্বাসঘাতকতা করা হলো? এখন এলাকাবাসী কিন্তু এই কোশ্চেনটা কিন্তু বরাবরই করে যাচ্ছে। এখন তদন্ত আগেও হয়নি, তদন্ত এখনও হবে না। যার জমি ছিল সে জমিটা হারালো,
আর যে নেতার সিট চাকরি পাওয়ার কথা ছিল না, উনি চাকরি পেল, এটাই বর্তমানে স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার একটা দৃষ্টান্ত। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বেলুনিয়া বা উদয়পুর হোক বা ঊনকোটি হোক, নির্মহল হোক, বিভিন্ন জায়গায় প্রোমো ফেস্ট চলছে। কোটি টাকা খরচ করে সরকারি টাকাগুলো সবই, সরকার তো নিজে টাকা ছাপায় না, জনগণের ট্যাক্সের টাকায় সরকার গাড়ি নিয়ে ঘুরছে, খরচ করছে, উদারনীতি দেখাচ্ছে, বা এতে লোক আনছে, মনোরঞ্জন করছে, সবই ভালো, কারণ এন্টারটেনও প্রয়োজনীয়তা আছে। কিন্তু ওই এন্টারটেন করতে গিয়ে কি সমস্যা শিক্ষকদের বেতন আটকে গেল? যারা পুরো মাস স্বল্প বেতনে কাজ করছে, যাদের রেগুলার পর্যন্ত হতে পারছে না, হাইকোর্টের রায়ের ফটো রেগুলার করা হচ্ছে না, সেই কর্মচারীদের প্রাপ্য অধিকার প্রতি মাসে 1 তারিখ, 1 তারিখ ছুটে গেলে 2 তারিখ বা 3 তারিখ বেতন হওয়ার কথা, মাসিক বেতন হওয়ার কথা, সবারই হয়, সেই কর্মচারী বা শিক্ষকদের মাসিক বেতন হলো না, কেন তাদের বেতন আটকে রাখা হলো? সেটা কিন্তু কোশ্চেন উঠে যাচ্ছে প্রতি মাসেই। এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, কোনো সময় খোয়াই ডিস্ট্রিক্ট থেকে খবর উঠে আসে, কোনো সময় আমাদের উইস্তিপাড়া ডিস্ট্রিক্ট থেকে খবর উঠে আসে, কোনো সময় সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে খবর উঠে আসে। প্রায় সময় আমরা দেখতে পাই, বিশেষ করে সমস্যা শিক্ষকদের বা আশাকর্মী, অঙ্গনকর্মীদের বেতন হচ্ছে না, বেতন হচ্ছে না মাসে মাসে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, এতে কিন্তু টাকার ক্রাইসিস থাকবে, অর্থের ক্রাইসিস থাকবে, সেটা কিন্তু বলা মুশকিল। কারণ এখানে কিন্তু ফুল যে স্যালারি, ফুল স্যালারিও তাদের দেওয়া হচ্ছে না, অর্ধেক বেতনে বা তার একটু বেশি বেতনে কাজ করতে হচ্ছে, না এইচআরে আছে, না ডিএ ঠিকঠাক পাচ্ছে, না অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে, তারপরেও তাদের বেতনটা কিন্তু মাসে মাসে সঠিক সময় হচ্ছে না। শুধুমাত্র একটা জেলা থেকে এমন খবর উঠে যাচ্ছে এরকম কিন্তু নয়। সমস্যার শিক্ষকরা ত্রিপুরার যে বুনিয়াদী এবং উচ্চ বুনিয়াদী দপ্তরটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, সুন্দরভাবে গুছিয়ে তুলেছে। সমশিক্ষা শিক্ষক ব্যতীত ত্রিপুরা স্কুলের যে শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়বে। ত্রিপুরা শিক্ষা দপ্তরকে চলতি অর্থবছরে 600 কোটি টাকা বরাদ্দ করা হলো। কেন শিক্ষাবর্ষের মাসের 1 তারিখ রেগুলার কর্মচারী নিয়ে সমস্যা শিক্ষক কর্মচারীদের বেতন দিতে পারছে না, তা নিয়ে মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণাধীন শিক্ষা ভবনে কানাঘুষো চলছে। শিক্ষা ভবনের নাম মার্গীয় একাংশ আধিকারিক কর্মচারী এই ঘটনার পেছনে প্রদত্ত মদত দিচ্ছে বলে সূত্র মারফত, ওই আমলাতন্ত্র আমরা যেটা বলে যাচ্ছি, আমলারা সরকার বা মন্ত্রী পরিষদকে যা বুঝাচ্ছে তাই বুঝছে, আমলারা নিজের নিজের খেয়ালখুশি মতো কর্মচারী বেতন রিলিজ করছে। এখানে আমলাতান্ত্রিক সরকার পরিচালিত হচ্ছে না তো। শিক্ষা দায়িত্বে থাকাকালীন সেন্ট্রালাইজ প্রক্রিয়ার মাধ্যমে নামমাত্র টেন্ডার করে পছন্দের মফল ইন্ডাস্ট্রি নামক কোম্পানি, এখানে যে দুর্নীতির আঁতরঘর যেটা মানে পরিণত হয়েছে সমাজ শিক্ষা দপ্তর, সেখানে 2018 যে আরোপি অনুযায়ী গ্রুপ এ স্কেলে বেতন কম ভাগের যেটা পেয়েছে, বা শিক্ষক কর্মরত শিক্ষকদের বরাবর যে বিমাতৃসুলভ আচরণ করেছে, সেটা কিন্তু উঠে এসেছে। এখানে কিন্তু ত্রিপুরা সরকারের ডাবল বেঞ্চে কিন্তু অলরেডি সমস্যা শিক্ষকদের রেগুলেশনের রায় দিয়েছে, তাদের নিয়মিতকরণের রায় দিয়েছে, কিন্তু সরকার সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে দাখিল করেছে এবং সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করছে যে ওই শিক্ষকদের টেট নেই, ওই শিক্ষকদের টেট পাস করেনি, তাই তাদের রেগুলেশন করা যাবে না। কিন্তু হাইকোর্টে স্পষ্টতই বলা আছে, যেহেতু এটি টেট চালু হওয়ার আগের চাকরি, তাকে রেগুলেশন করা যেতে পারে, রেগুলেশন করা হবে, তাদের করতে হবে, কিন্তু সরকার কিন্তু সেই পথে আসছে না। এখানে অনেকগুলো দুর্নীতির আতঙ্কর পরিণত হয়েছে, তা পোশাক কেনাবেচা হোক, ইলেকট্রনিক সামগ্রী কেনাবেচা হোক, আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে স্কুলে কম্পিউটার শিক্ষক হোক, অনেকগুলা এ ধরনের দুর্নীতি অভিযোগ উঠে এসেছে। এই কানাঘুষো চলছে। এবছরে 600 কোটি টাকার নিয়ন্ত্রক, 600 কোটি টাকা বিভিন্ন খাতে খরচ করা হচ্ছে, কর্মচারীদের বেতন ঠিকঠাক দেওয়া হবে তার কোনো টাকার সংস্থান না রেখেই নিজের খেয়ালখুশির মতো টাকা খরচ করে যাচ্ছে, সমাজকে খেপিয়ে তুলছে, শিক্ষার পরিবেশে বিঘ্নিত করে দপ্তরের দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর ছবিকে জনসম্মুখে কালিমালিপ্ত করা হচ্ছে। এই আমলাতান্ত্রিক যে বর্তমান ব্যবস্থা আছে সেটা, শিক্ষক সমাজ শ্রেণীকক্ষে ছেড়ে আন্দোলনমুখী হয়ে সিপাহীজলা জেলা ডিও আমরা দেখেছি, খোয়াই জেলাতেও দেখেছি, কণিকা দেববর্মাকে ঘেরাও করে সে সবাই, অনেক শিক্ষকদের বলতে শোনা যাচ্ছে প্রতি মাসে দপ্তরের বেতন রিলিজ করতে কমপক্ষে 2 সপ্তাহ ধরে হচ্ছে। স্থির বেতনে সমস্যা কর্মরত শিক্ষকদের পরিবার প্রতিপালনে এমনিতেই তাদের কষ্ট হচ্ছে, তারপর সময় মতো স্যালারি যে প্রাপ্য অধিকার সেটা কিন্তু তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে না। কেউ মেয়ের ইউনিভার্সিটি পড়ার খরচ মেটাতে পারছে না, কেউ স্কুলে যাতায়াত ভাড়াটা দাঁড় দেনা করে হচ্ছে। একজন শিক্ষক তো বললেন বেতন না পেয়ে ওনার মেয়ের জন্মদিন পালন করতে পর্যন্ত পারেনি। অবৈধ মুখে কণিকা দেববর্মা বলেন ওনার হাতে পর্যাপ্ত টাকা নেই, কারণ জেলার 517 জন শিক্ষক বেতন দিতে প্রয়োজন হবে 1,60,00,000 টাকা। এই টাকা শিক্ষা দপ্তর নাকি তাকে দেওয়া হয়নি বা ওনার হাতে তুলে দেওয়া হয়নি।
রাজ্যের অন্যান্য জেলাতে একই ধরনের খুবই বহিঃপ্রকাশ ঘটছে সংবাদ মাধ্যমে, তা আমরা জানতে পারছি। প্রসঙ্গ, সমশিক্ষা শিক্ষকে প্রায় 4,000 অধিক শিক্ষক কর্মরত রয়েছেন। মেমো, নোটিফিকেশন আর সভাপতি রিপোর্ট পাঠানোই শিক্ষকদের প্রধান কাজ। অসম শিক্ষক বন্টনের কারণে সেই কক্ষে গুণগত শিক্ষা এই মুহূর্তে কাগজে কলমে চলছে বলা যায়। এর কুফল বুক করতে হচ্ছে রাজ্যে কয়েক লক্ষ কোমলমতি ভবিষ্যৎ প্রজন্মকে, যাদের দায়ভার গ্রহণ করেছে ওই শিক্ষকরা। সঠিক সময়ে না বেতন দেওয়া হচ্ছে, না তাদের যে ন্যায্য অধিকার তা তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সমস্যায় শিক্ষকদের প্রতি মাসে বেতন মাসের প্রথম সপ্তাহ হচ্ছে না, দ্বিতীয় তৃতীয় সপ্তাহ চলে যাচ্ছে বেতন পেতে। যখন অর্থের জন্য বা বেতনের জন্য যখন যাওয়া হয় বা ডেপুটেশন দেওয়া হয়, তখন আধিকারিকরা ডাইরেক্ট বলে দিচ্ছে যে আমাদের কাছে পর্যাপ্ত টাকা নেই, কর্মচারীদের ওই শিক্ষকদের বেতনের জন্য আমাদের কাছে টাকা পাঠানো হয়নি। তাহলে এই 600 কোটি টাকার লেনদেন, 600 কোটি টাকা যে সংস্থান করা হয়েছে সর্বশিক্ষা প্রকল্পে, সমশিক্ষা প্রকল্পে, সেই টাকাটা কোথায় খরচ করা হচ্ছে? সেই টাকাটা কি স্কুলের পোশাক কিনতে, নাকি ইলেকট্রনিক সামগ্রী, নাকি আউটসোর্সিংয়ে, নাকি কোনো দুর্নীতির আতুর করে সে টাকা খরচ হচ্ছে? সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। তবে কিছু না কিছু তো টাকাগুলো নিয়ে হচ্ছে, যার জন্য কর্মচারী শিক্ষকদের বেতন আটকে যাচ্ছে, তাদের ন্যায্য অধিকার আটকে যাচ্ছে। এখন এই সব জিনিসের তদন্ত করার জন্য একজন পার্মানেন্ট শিক্ষামন্ত্রীও দরকার। যদি এতে পার্মানেন্ট শিক্ষামন্ত্রী থাকতো, অভিযোগটা জানানো যেত, এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করা যেত, একটা সঠিক সমাধান আসতো। কিন্তু বর্তমানে দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমানে পার্মানেন্ট যে শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রীর অভাব। মাননীয় মুখ শিক্ষামন্ত্রী যখন রতনলাল ছিল তখন সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে দপ্তরটা পরিচালিত করছিল। যখন ওনার হাত থেকে দপ্তরটা চলে যায়, তখন কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মানটা আরও অনেকটা তলানিতে টেকে যায়, তার শিক্ষক নিয়োগ হোক, বেতন হোক বা অন্যান্য সুযোগ সুবিধা হোক। পাশাপাশি শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বেতন বঞ্চিত বা অন্যান্য বঞ্চনার জন্য আমাদের হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কেস করে থাকে। সর্বশেষ শিক্ষকরাও যেমন কেস করে জয় হয়েছে, যদিও সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবং এরকমভাবে এডিসিতে যারা কর্মচারী যারা আছে, যারা অবসরে চলে গিয়েছে, তারাও কিন্তু এডিসি প্রশাসনের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা করেছে 52 জন। তাদের একটাই দাবি, গ্র্যাজুইটি, লিভ এনগেজমেন্ট বেনিফিট, গোভি ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য, পেনশন দেওয়ার জন্য। কিন্তু এডিসি প্রশাসন তা দিতে অনীহা প্রকাশ করছে, তারা দিতে চাইছে না। সেই প্রাপ্য অধিকার তারা নিজের মতো করে রেখে দিচ্ছে, নিজের মতো করে খরচ করবে, নিজের মতো করে নিজের তহবিল বৃদ্ধি করবে, কিন্তু কর্মচারীদের প্রাপ্য অধিকার তারা দেবে না। তখন হাইকোর্ট থেকে রায় দিয়েছে, আগামী 3 মাস সময় দিয়েছে। 3 মাসের ভিতরে যারা যারা আবেদন করেছে 52 জন, তাদের গ্র্যাজুইটির টাকা ন্যায্য, 60 বছর চাকরি করার পর গ্র্যাজুইটি ন্যায্য পাওনা, লিভ স্যালারি, আমাদের ছুটি নেইনি, ছুটির যে জমায়িত টাকাগুলো আছে 300 দিন ম্যাক্সিমাম যেটা পাওয়া যায়, সেই লিভ স্যালারি, গুম ইন্স্যুরেন্স যেটা আমার থেকে কেটে রাখা হয়, কেটে রাখে আমারটাকে আমাকে দেওয়া হবে, সেই টাকাটা যাতে 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে হয়। এডিসি প্রশাসনকে এই রায় দিয়েছে মাননীয় হাইকোর্ট। তাদের আর্থিক সুবিধার সঙ্গে 7% হারে সুদ দিতে হবে বলা হয়েছে। এডিসি প্রশাসন অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্ত পেনশন সহ অন্যান্য অপশনগুলির সুবিধা থেকে বঞ্চিত করছিল। তহবিলের স্বচ্ছতার অজুহাত দিকে বঞ্চনার কথা বলা হচ্ছিল। আইন অনুযায়ী চাকরি থেকে অবসরে 1 মাসের মধ্যে সমস্ত রকম অবসরকালে যে প্রাপ্য সুবিধা আছে তা মিটিয়ে দিতে হয়। কিন্তু এডিসি প্রশাসন কী করছে, কর্মচারীদের প্রাপ্য পাওনা না দিয়ে বহুবার সরকারের কাছে দাবি করছে যে সরকার থেকে বা ত্রিপুরা সরকার থেকে আমাদের কাছে টাকা আসছে না, তাই আমরা মিটিয়ে দিচ্ছি না। বারবার আবেদনকারীরা দাবি করছে আমাদের পেনশন বা আমাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলি, অপশনগুলি, সুযোগ সুবিধা আমাদেরগুলো দেওয়া হোক, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত কর্মচারী না পেরে হাইকোর্টে গিয়েছে এবং হাইকোর্ট থেকে তারা যে রিট মামলা বা আবেদন করেছে, তার আবেদন বা রিট মামলায় হাইকোর্ট সাড়া দিয়েছে। সর্বোচ্চ পুরস্কার বিচার মূলে এবং আবেদনকারী বহিষ্ঠে পুরুষত্ব বা এমনের সওয়াল জবাবে সম্পূর্ণ বিনা কারণে তহবিল স্বচ্ছতা যুক্তি দিকে অপশনগুলি প্রাপ্য মিটিয়ে না দেওয়ার অজুহাতকে আলাদা করে তাদের প্রাপ্য অধিকার মিটিয়ে দেওয়ার জন্য এডিসি প্রশাসনকে আদেশ দিয়েছে এবং 7% সুদ হারে। তাই ধন্যবাদ জানাই মাননীয় বিচারক, মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সমজিৎ ভট্টাচার্য, কৌশিকনাথ, অরিজিতা দেববর্মা, সুতপা দেববর্মা, পল্লবী দেববর্মাকে, যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য তারা যে লড়াইটা করেছে, তাদের লড়াইয়ের ফলে তারা তাদের ন্যায্য অধিকার পেয়েছে। যেখানে এডিসি প্রশাসন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে, সেখানে তারা লড়াইয়ে জয়ী হয়ে তাদের ন্যায্য অধিকার তারা নিজের থেকে ছিনিয়ে নিয়েছে। এখানে রাজ্য সরকার হোক, যেখানে সমগ্র শিক্ষকদের বেতন দিচ্ছে না, এডিসি প্রশাসন হোক, যারা অবসরপ্রাপ্তদের গ্র্যাজুইটি, লিভ স্যালারি, পেনশন দিচ্ছে না, কিংবা সমাজশিক্ষা সমাজ কল্যাণ দপ্তর হোক, যেখানে নেতা স্ত্রী চাকরি পাচ্ছে, সঠিক বঞ্চিত ব্যক্তি স্বচ্ছতার মাধ্যমে চাকরি পাচ্ছে না, সব ধরনের কুইরিগুলো কিন্তু রাজ্য সরকার বা এডিসি প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়াচ্ছে। যে এডিসি প্রশাসন, রাজ্য সরকার কোন পথে হাঁটছে সেটা কিন্তু কোশ্চেনে থেকেই যাচ্ছে।
সবগুলো একটা সুষ্ঠু সলিউশন করা দরকার। প্রতি মাসে 1 তারিখ না হয় 2 তারিখ 3 তারিখ বেতনটা পাওয়া দরকার। প্রতি মাসে মাসে যদি আমরা বেতনের জন্য আন্দোলন প্রটেস্ট করতে হয়, তাহলে শিক্ষকরা কখন পড়াবে, কখন সমাজ শিক্ষার কারিগর করে তুলবে, ভবিষ্যৎ প্রজন্মকে কখন সঠিক দিশা দেখাবে, যখন আমার ঘর সংসারই হিমশিম খাচ্ছে, অন্যর থেকে টাকা ধার করে সংসার চালন করতে হচ্ছে। তাই মাননীয় শিক্ষামন্ত্রী নজর দেওয়া দরকার যে অন্যান্য কর্মচারীর মতো সমস্যা শিক্ষকদের বেতন যদি ঠিক টাইম মতো ঢুকে, আর চাকরির ক্ষেত্রে যে স্বচ্ছতা মেনটেন করা আছে গ্রাউন্ড লেভেলেও যাতে সেই স্বচ্ছতা মেনটেন করা হয়। শুধু উপরে উপরে স্বচ্ছতা মেনটেন, গ্রাউন্ড লেভেলে স্বচ্ছতা মেনটেন হচ্ছে না, সেরকম যাতে না হয়। পাশাপাশি সরকার রিজার্ভেশন এটাও দেখা দরকার, 60 বছর বয়সে একজন কর্মচারী অবসরে গিয়েছে, অবসরে যাওয়ার পর যে ওনাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, এটি যাতে ওনাদের দিয়ে দেওয়া হয়। এগুলা ওনাদের প্রাপ্য অধিকার, কোনো কারো দয়া মায়া কোনো অধিকার নয়, কোনো কারো দানের অধিকার নয়, সে প্রাপ্য অধিকার যদি ওনাদেরকে দিয়ে দেওয়া হয়। কারণ ওনারা ত্রিপুরার সঙ্গে রিজার্ভেশনের জন্য দিনরাত এক করে গত ওনার 60 বছর মেয়াদকাল পর্যন্ত উনি সার্ভিস দিয়ে যাচ্ছে। তো ওনার সার্ভিসের উপর ভিত্তি করে ওনার যে ন্যায্য অধিকার সেটা যাতে মিটিয়ে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।